ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 5 সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত দিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষ করেছে বিএনপি। তৃতীয় দিনের এই আলোচনায় অংশ নিয়ে বিএনপি জানিয়েছে তারা 5 সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 500টিরও বেশি প্রস্তাবে একমত, আপত্তি কেবল 73টিতে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাব যেমন একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবের বিপক্ষে বিএনপি। দলটি মনে করছে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কিনা সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছেই থাকা উচিত। এছাড়া এক ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়েও আছে দ্বিমত। এক্ষেত্রে বিএনপি চাইছে এক ব্যক্তি টানা 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে যেন আবারও প্রধানমন্ত্রী হতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর করার পরিবর্তে 5 বছরই থাকা উচিত বলেও মনে করছে বিএনপি। এর বাইরে প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নির্দিষ্ট না করে জ্যেষ্ঠতম বিচারপতিদের মধ্যে ন্যূনতম 2 থেকে 3 জন রাখার প্রস্তাব বিএনপির। এছাড়া গণভোট, রাষ্ট্রের নাম পরিবর্তন, এনসিসি, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চের বিপক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে মতপার্থক্য কোনো সমস্যা নয়, জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে তারা প্রস্তুত। বিএনপি যে সকল প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে বর্তমান বাস্তবতায় তার যৌক্তিকতা কতটুকু, এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আসলে আমরা অনেক রকমের আলোচনা করছি এবং বিএনপি প্রায় তৃতীয়বারের মতো আসলে ঐক্য সংস্কার কমিশনের সাথে বসেছে এবং নানানভাবে আসলে আমরা দেখছি ঐক্য যেমন আছে তেমনি কিছু বিষয় আমরা দেখেছি মতৈক্যও রয়েছে এবং সেটি খুব স্বাভাবিক। আমরা রাজনৈতিকভাবে আসলে মত পার্থক্য থাকবে সেটিকেই আমরা ধরে নিই। একমত আপত্তি বিএনপির কেবল 73টিতে, কিন্তু এই 73টির মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলোতে আসলে বিএনপির সংস্কার চাইছে বা যে বিষয়গুলোতে বিএনপি দ্বিমত পোষণ করেছে সেগুলোর যৌক্তিকতা কতখানি আছে এই মুহূর্তে বা এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে বলে আপনি মনে করেন? একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোটাকে তো বিএনপি বলেছে তারা এটা পছন্দ করছেন না। আসলে আমাদের দেশের তো ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাট দ্য মোমেন্ট। ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতি সিরিমোনিয়াল রোল প্লে করবে, এইটাই ন্যাচারাল, সারা পৃথিবীতে তাই হয়ে আসছে। ইংল্যান্ডে যেটা কুইন অফ ইংল্যান্ডের যে রোলটা প্লে করে, আর ওয়াশিংটন মডেলে রাষ্ট্রপতি সমস্ত ক্ষমতা পালন করবে, সেখানে পার্লামেন্ট একটা র্যাটিফাইং রোল হিসেবে রোল প্লে করবে। তো এই ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টের প্রবলেমটা হয়ে গেছে বিভিন্ন সময় সংবিধান অ্যামেন্ডমেন্ট করে প্রাইম মিনিস্টারকে অমনিপোটেন্ট করে দেওয়া হয়েছে। যেমন আর্টিকেল 48-এ বলা আছে মাত্র 2টো কাজ রাষ্ট্রপতি করবেন। একটা হচ্ছে উনি চিফ জাস্টিসের নিয়োগ দিবেন, যেটাও প্র্যাকটিক্যালি প্রাইম মিনিস্টারই করে থাকে, আমি সংসদে ছিলাম আমি দেখেছি। আর হচ্ছে যে ইলেকশনের পরে যে দল মেজরিটি পাবে সেই দলের নেতাকে উনি প্রাইম মিনিস্টার হিসেবে ইনভাইট করবেন, এটা অটোমেটিক প্রসেসের কাজ। রাষ্ট্রপতির এর বাইরে সংবিধানে যে কাজগুলো বলা আছে 133-তে উনি সার্ভিস রুল করবেন, উনি ডিফেন্সের রুল করবেন, ডিফেন্সের নিয়োগ দিবেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবেন, উনি জাস্টিসদের নিয়োগ দিবেন, বিচারক নিয়োগ দিবেন, এক্সিকিউটিভ হেড হবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল 116(a)তে বলা আছে অধস্তন আদালতের নিয়মাবর্তিতা, ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন রাষ্ট্রপতি করবেন সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। এখন আর্টিকেল 48-এ যেহেতু 2টো কাজ বলা হয়েছে, তাহলে 116-এর যে পোস্টিংগুলো জুডিশিয়ারি রাষ্ট্রপতি করবেন এটাও প্রাইম মিনিস্টারই করছেন প্র্যাকটিক্যালি। তাহলে সেখানে আমাদের আর্টিকেল 48-এ যে 2টো কাজ বলা আছে এখানে আরও কিছু লিস্ট দিতে হবে। সেনাপ্রধান কে হবেন এটা রাষ্ট্রপতি, একটা ডিফারেন্ট সুপিরিয়র অ্যাপয়েন্টমেন্ট বোর্ড থাকতে পারে। আরও যে কমিশনগুলো আছে, যে কমিশনগুলো সরকারকে নিউট্রাল করতে বাধ্য করে, সেই কমিশনের নিয়োগগুলো রাষ্ট্রপতি একটি প্যানেলের মাধ্যমে করবেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে একা আমরা এটা দিতে চাই না, রাষ্ট্রপতিকে দিলে রাষ্ট্রপতি আবার স্বেচ্ছাচার হয়ে যেতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে। আরেকটা ভয় আছে, রাষ্ট্রপতির সাথে যদি প্রাইম মিনিস্টার দ্বন্দ্ব চলে আসে তখন দেশ চলবে কিভাবে, এটি কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। কারণ এই ওয়েস্টমিনিস্টার ফর্মে প্রাইম মিনিস্টার পাওয়ার বাড়ানোই হয়েছে 800 বছরে ইংল্যান্ডের রাজার সাথে প্রাইম মিনিস্টার দ্বন্দ্বের কারণে। একটি দ্বন্দ্ব হয়েছে, যুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার হয়েছে, রাষ্ট্রপতি বা রাজার ক্ষমতা কমানো হয়েছে, সংসদের ক্ষমতা বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে আর্টিকেল 48-এ কিছু জিনিস আনা যেতে পারে। যেহেতু প্রাইম মিনিস্টার একটা পিওর পলিটিক্যাল পোস্ট, উনি পলিটিক্যালি জুডিশিয়ারিকে ইন্টারফেয়ার করেন, সে জায়গাটা বন্ধ করতে হবে। স্পিকার সে একটা নিউট্রাল পোস্ট, কিন্তু এটা কিন্তু প্রাইম মিনিস্টার উইশে হয়ে থাকে, এখানে আমাদের রাষ্ট্রপতির একটা রোল প্লে করা উচিত। ডেপুটি স্পিকার 2 জন হলে 1 জন বিরোধী দল থেকে হওয়া উচিত। স্ট্যান্ডিং কমিটির সভাপতি অ্যাটলিস্ট 50% বিরোধী দল থেকে হওয়া উচিত। ভারতে যেমন আপনার ফরেন মিনিস্ট্রি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির হেড হচ্ছে শশী থারুর, কংগ্রেসের নেক্সট ম্যান,
তিনজনের মধ্যে একজন, তো তাকে কিন্তু হেড করা হয়েছে তার যোগ্যতার কারণে। তো বাংলাদেশেও এটা খুব দরকার। আর যেটি করা প্রয়োজন, একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তাতে একটা ভারসাম্য থাকবে, একটা ব্যালেন্স থাকবে, যে প্রাইম মিনিস্টার একাই সব করতে পারবেন না, উনি করার পর একটা আপার হাউসে যাবে, এটি করা খুব প্রয়োজন। আর যদি আমরা একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট করতে পারি, 4টা বা 6টা বা 8টা প্রভিন্স দেশকে ভাগ করতে পারি, সেখানেও ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হবে। তার মানে কি বিএনপি আসলে যেই সংস্কার প্রস্তাবগুলো বলছে সেখানে বেশিরভাগের সাথে জাতীয় পার্টিও অনেকটাই একমত আছে? অনেকগুলি তো মানে দেশের স্বার্থে খুব কমন, এখানে আসলে ডিফার করার মতো কিছু নাই। তবে লাস্ট 16 বছর বা 17 বছর প্রাইম মিনিস্টার পদটা এক্সেসিভ ক্ষমতাবান হয়ে গিয়েছিল বলেই ভবিষ্যতে প্রাইম মিনিস্টারকে ক্ষমতাহীন করে দিতে হবে। তাহলে দেশ চলবে কিভাবে, ডিসিশন নেবে কে, ফাইল পাস করবে কিভাবে, বাজেট হবে কিভাবে, এগুলো তো রাষ্ট্রপতি। আর একটা ব্যাপার আছে, অর্থ বিলে বলা আছে রাষ্ট্রপতির অনুমতি লাগবে, সেই অনুমতিটা তো প্রাইম মিনিস্টার দিয়ে থাকেন প্র্যাকটিক্যালি। অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যদি 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, রাষ্ট্রপতির ক্ষমতা নাই এটাকে আটকানোর। সেম ফর বিল, বিশেষ করে দিচ্ছি, যখন কোনো আইনে রাষ্ট্রপতি রিজার্ভেশন থাকবে, সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে ওনার, উনি 15 দিন এটাকে হোল্ড করে রাখতে পারবেন। 15 দিন পরে এটা আবার পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট থেকে পাস হবে ওনার কনসেন্ট ছাড়াই। নট অনলি দ্যাট, একটা খুব ক্রিটিক্যাল ইস্যু এখনও আছে, অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি যখন পার্লামেন্ট থাকবে না। সংবিধান বলছে তখনও প্রাইম মিনিস্টারের পরামর্শক্রমে অর্ডিন্যান্স জারি করতে হবে। এমার্জেন্সি জারি করলেও প্রাইম মিনিস্টারের পরামর্শ, এগুলো সব 15 অ্যামেন্ডমেন্টে আসছে। রাষ্ট্রপতির ক্ষমতাকে কার্টেল করে প্রাইম মিনিস্টারকে এসেনশিয়াল করে দেয়া, এটা 15 অ্যামেন্ডমেন্টের ফসল। অর্থাৎ একজনকে আসলে সকল ক্ষমতার অধিকারী বানিয়ে ফেলা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুজিবুর রহমান মঞ্জু, এইটি আসলে সব রাজনৈতিক দলই চাইছে এই মুহূর্তে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কি মনে করছেন এই জায়গাটিতে আসলে এবি পার্টিও আসলে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল, তাদের সাথে এই সংস্কার প্রস্তাবে আপনারা কতটুকু একমত? ধন্যবাদ তন্নি, আমার দুই নেতা আছেন পাশে, এবং দর্শককেও ধন্যবাদ। বিএনপির কিছু প্রস্তাবের সাথে তো আমাদের মিল আছে, আর কিছু কিছু জায়গায় যেমন প্রথমে আমরা আপত্তি করেছিলাম যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের একটা আপত্তি ছিল। পরে যখন আপনার ঐকমত্য কমিশনের সাথে আমরা বসেছি, সেখানে নানা আলোচনা কিভাবে, কারণ আমাদের একটা কনসার্ন ছিল এরকম যে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোকে আমরা যেটা দেখি, তাদের একটা বিশদ বড় দল, এই সংস্কারগুলো এই দলগুলো করতে পারে না। কেন? কারণ আপনি দেখেছেন যে যখন সংরক্ষিত আসন ছিল, নারীদের 50টা আসন সংরক্ষিত রাখা হয়েছে, কথা ছিল যে আমাদের সমাজ ব্যবস্থায় যারা ভূমিকা রাখতে পারে এ ধরনের নারীদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হবে তাদের নানা ক্লাস থেকে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি বা আওয়ামী লীগ সেটা করে হচ্ছে, কোনো জায়গায় হয়তো একজনকে এমপি দিতে পারলো না, তার স্ত্রীকে সেখানে সংরক্ষিত আসনে দিল। কোনো একজন খেলোয়াড় বা কোনো একজন শিল্পী তার গান বন্দনা করেছে, তাকে খুশি করার জন্য তাকে হয়তো সে পার্লামেন্টে নমিনেশন চেয়েছিল, তাকে দেওয়া হয়নি, তাকে এভাবে ম্যানেজ করেছে, তোমাকে দেওয়া হবে। আমাদের আশঙ্কা ছিল যে আপার হাউসেও এই ধরনের দিতে পারে, যে ঠিক আছে আপনাকে দিতে পারলাম না, আপনাকে আপার হাউসে দেব। ধরেন আমাদের সালাম ভাইকে দিতে পারছে না হয়তো কোনো কারণে, সালাম ভাইকে বললো যে ঠিক আছে আপনাকে আপার হাউসে দেব। তো এই জায়গায় একটা পুনর্বাসন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে ঐকমত্য কমিশন যখন বলেছে যে না, এটাকে কিভাবে রিজলভ করা যায়, তখন আমরা একটা শর্তে এটার সাথে আমরা একমত হয়েছি যে এটা রাজনৈতিক দলগুলোকে এটার জন্য মানে মোটিভেশন চালানো, বলা যে আপনাদেরকে কিন্তু এই জায়গায় প্রপার রিপ্রেজেন্টেশন যাতে হয়। কারণ উচ্চকক্ষে দেখা যাচ্ছে বিভিন্ন এক্সপার্ট লোকদেরকে সমাজের বিভিন্ন জায়গায়, যারা হয়তো ইলেকশন করার যোগ্য না, ইলেকশন করতে আগ্রহী না, ইলেকশনে হয়তো তারা আসবেন না, ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে কিন্তু এই ধরনের যারা আছেন তাদেরকেও অনেক সময় ক্ষমতার কাছাকাছি চলে যেতে দেখেছি। যেখানে ডাবল চেম্বার হয় সেখানে সাধারণত উচ্চ কক্ষটাকে ওইভাবেই নির্ধারণ করা হয় যে নিচের চেম্বারে থাকবে রাজনৈতিক নেতারা বেশি, আর উপরের চেম্বারে থাকবে সব বিশেষজ্ঞরা, এবং সেখানে নানা শ্রেণী পেশার লোকদেরকে অ্যাকোমোডেট করা হবে। ওই জায়গায় আমাদের দ্বিমত ছিল। পরে আমরা একমত হয়েছি এই শর্তে যে আমরা এই জিনিসটাকে মোটিভেশন চালাবো, যাতে কেউ এটাকে মানে পুনর্বাসন কেন্দ্র না বানায়। দ্বিতীয় যেটা হচ্ছে যে আরও কয়েকটা বিষয়ে, যেমন ধরেন আপনার প্রধানমন্ত্রী আমরা বলেছি যতবার যেভাবেই হোক 2 বারের বেশি না। জীবনে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিএনপি এখন
রিভিউ করে যেটা করেছে সেটা হচ্ছে 3 বার। আমাদের আরেকটা প্রস্তাব ছিল, সেটা হচ্ছে দলের প্রধান আর সরকারের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। কারণ এক ব্যক্তি হলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওই যে আমরা দেখেছি গণভবনে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে, গণভবনে ছাত্রলীগের সম্মেলন হয়েছে, তখন আর মানে সরকারের প্রধান আর দলের প্রধানের এই জায়গাটা দলীয়করণের একটা জায়গায় চলে যায়। এবং এটাও একটা কারণ যে কথাটা এতক্ষণ বলেছেন শামীম হায়দার। এই জায়গাটিতে কি এবি পার্টি কোনো না কোনো ভাবে বিএনপির সাথে একমত হওয়ার কোনো সুযোগ আছে? না, আমরা কিন্তু বলেছি আমাদের একটা কোর প্রিন্সিপাল হচ্ছে আমরা ফ্লেক্সিবল। আমরা এমন না যে আমরা কোনো একটা বিষয়ে যখন অন্যান্যরা একমত হবে বা যুক্তিতে আসবো আমরা সেটা ধরে রাখবো না, আমরা সেটাতে ফ্লেক্সিবল থাকবো। 3 নম্বর একটা আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা প্রস্তাব যেটা আমাদের পার্টির গঠনতন্ত্রে আছে, আমরা বলছি দলের প্রধানও, কোনো দলের প্রধানও আমাদের গঠনতন্ত্র হচ্ছে 3 টার্মস। 3 টার্মসে আমাদের কিন্তু 3 বছর করে, মানে 9 বছর মোট। উনি একাধিক্রমে হোক অথবা বিরতি দিয়ে হোক 3 টার্মসের বেশি কেউ পার্টির প্রেসিডেন্ট, পার্টির সেক্রেটারি এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলো থাকতে পারবেন না। কারণ আপনার এই যে আপনার গণতান্ত্রিক চর্চা বা ক্ষমতাকে একটু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য এই চর্চাটা দলের মধ্যে থেকে হতে হবে। যেটা বিএনপি আপত্তি করেছে, যেটা আপনি বলেছেন যে বিএনপি বলেছে যে আমার দলের নেতা কে হবে, আমি কাকে প্রধানমন্ত্রী করব, এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমরা বলছি যে সংস্কারটা তো একটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার না। আপনার পরিবারে যদি সংস্কার না হয়, আপনি আপনার প্রতিষ্ঠানে কীভাবে সংস্কার করবেন, আপনি রাষ্ট্রে কীভাবে সংস্কার করবেন? সেই জন্য আমরা বলছি দল থেকেও সংস্কারের এই জায়গাটা থাকতে হবে। এখানে আমি যেটা দেখেছি, আমি কয়েকদিন আগে বিএনপির এক নেতার সাথে আমার এই বিষয়ে ডিবেট হয়েছিল। উনি বলেছিলেন, দেখেন আমাদের বড় দল, আমাদের দলটাকে একীভূত রাখতে হলে আমাদের এক ধরনের ইউনিটির একটা সিম্বল লাগে। সুতরাং আমরা যদি এভাবে কার্টেল করে দিই যে 2 টার্মস 3 টার্মসের পরে, তাহলে দলের সংকট দেখা দিতে পারে। আমি বলেছিলাম যে দেখেন দলের মধ্যে এটা সত্য আপনাদের সংকট দেখা দিতে পারে, কিন্তু আপনারা যদি পদ্ধতির মধ্যে আনেন তাহলে কিন্তু সংকটটা থাকবে না, নেতৃত্ব তৈরি হবে। আর অনেক সময় হয় কি, যেমন আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা, আমি এটা উদাহরণ হিসেবে বলেছি যে শেখ হাসিনা আজকে তার দলের ধ্বংসের কারণ হয়েছে। উনি কিন্তু দলের লায়াবিলিটি এখন, কিন্তু ওই যে তাকে তারা বাদ দিতে পারছে না। তো এটাও একটা সমস্যা। আপনি যদি একজন নেতাকে মনে করেন যে তার মৃত্যু না হওয়া পর্যন্ত বা তার একদম অধপতনে না যাওয়া পর্যন্ত তাকে আপনি সরাবেন না, তাহলে কিন্তু একটা মানুষ কিন্তু তার স্বৈরতান্ত্রিকতা তার মধ্যে চলে আসে। এই উদাহরণের পরে আমি একটু আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই, যেটি নিয়ে আসলে অনেক বেশি আলোচনা সমালোচনা চলছে। দলের প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি কোনোভাবে হতে পারবে না, এবং এই সংস্কারটিতে আসলে বিএনপির দ্বিমত আছে, এবং বিএনপি বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা দলীয় সিদ্ধান্ত হতে হবে। এখানে আমরা দেখেছি এনসিপি, নতুন যে রাজনৈতিক দল, তারাও দ্বিমত পোষণ করেছে। এবি পার্টি আজকে এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তাহলে কি আসলে এই ধরনের বিষয়গুলোতেও আপনারা বৃহৎ স্বার্থে যেভাবে ভালো প্রস্তাব গ্রহণ করবার জন্য প্রস্তুত বলেছেন, এই স্বার্থেও কি সেই প্রস্তাব আপনারা গ্রহণ করবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার 2 সহবিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকে দেখছেন শুনছেন ওনাদেরকেও ধন্যবাদ। এই মুহূর্তে তো আর বাংলাদেশকে আপনি ইউনাইটেড কিংডম বানাইতে পারবেন না, তাই না? তা আমাদের জন্য গ্রহণযোগ্য একটা ব্যবস্থা আমাদেরকে যেতে হবে। আর সব কিছু এখনই হয়ে যাবে এইটাও ভাবার কোনো কারণ নাই। কারণ এটা তো ঠিক যে আমাদের সব কিছুর দিক দিয়েই, আমরা মেধায় বলি, মননে বলি, মানে সব কোয়ালিটিতে বলি, ক্যাপাসিটিতে বলি, এখানে সব কিছুই যে আমাদের উর্বর ওই অবস্থায় আমরা আছি সেটাও না। তো কাজেই সব কিছুকে আমার আস্তে আস্তে ওই জায়গায় আমাকে যেতে হবে। যে আমি চাইলেই একজন মানে নেতা বানিয়ে দেওয়া সম্ভব যে 5 বছরে, সেটা না, তাই না? সেটার জন্য একটা বাই প্রসেস একটা বিল্ড আপ হবে। দেখা গেল যে আমার মধ্যে কোয়ালিটি ক্যাপাসিটির দিক দিয়ে মজনু সাহেব এখানে আমি ফিট, এখন আমি ফিট লোককে রেখে তার চেয়ে লোয়ার কোয়ালিটি একটা লোককে কেন আমি দিব সেখানে? আপনার কেন চান এটা? কিন্তু যে একই লোক বারবার হচ্ছে, না, আপনি ওইটাকে বন্ধ করেন যে একই লোক যাতে মানে ব্যক্তি নির্ভর হয়ে না যায়, সে যাতে করাপশন যাতে না করতে পারে, সে যাতে কোনো ইরেগুলারিটি করতে না পারে। সে যদি নেশনের স্বার্থে যদি করতে পারে তাহলে আপনার অসুবিধাটা কোথায়? মোহাম্মদ চেঞ্জ করছে না কত বছর? তো বিষয়টা হলো যে আপনি এইখানে কি মেধার মূল্যায়ন করবেন, এক্সপার্টির মূল্যায়ন করবেন, না এখানে আপনি এটা ইচ্ছা হলো আমি না মেধার দরকার নাই, আপনি থাকতে পারবেন না। এটা তো কোনো যুক্তি, এটা কোনো যুক্তিতে পড়ে না।
তা এটা কোনো যুক্তি, আমার যদি কোয়ালিটি থাকে, আমার ক্যাপাসিটি থাকে, আপনি কেন মানবেন না আমাকে? আমি যদি অপরাধ করি, অন্যায় করি, তাহলে আপনি আমাকে বাদ দেন। কাজে একটা জায়গায় আসতো, কাজে এটাকে ঢালাওভাবে ওইটাই ভালো হবে এটা ভাবার কোনো কারণ না। একটা কথা সব কিছুতে আপনাকে চেঞ্জ আনেন, চেঞ্জটা আনেন কোন জায়গায়, যে আপনার ওই সমস্ত জায়গায় চেঞ্জ আনেন, যে আপনি আইনের শাসনটা কীভাবে ইস্টাবলিশ করতে পারেন এইটাই আনেন। আপনি কীভাবে জবাবদিহিতায় আনতে পারেন, আপনি সেটা করতে পারেন। আপনি গ্রহণযোগ্য নির্বাচনটা কিভাবে আপনি কনফার্ম করবেন, আপনি এইটা করেন। এগুলো হলো বেসিক। যদি আপনি এই জিনিসগুলো দিতে পারেন, তাহলে ওইখানে এক ব্যক্তি কি হলো না হলো তাতে কিছু আসে সবাই বলেছে যে আপনি জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেছেন, যে রাজনৈতিক দলগুলো এই বিষয়টিতে দ্বিমত পোষণ করছে। তারা বলছে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলে জবাবদিহিতার জায়গাগুলো নষ্ট হচ্ছে। না, এখানে তো দীর্ঘদিন একবারে, দুইবার, তিনবারের বেশি তো আর কেউ বলতেছে না। কথাটা হলো যে এখানে 2 বার হবে না 3 বার হবে, প্রশ্নটা তো এখানে আসতেছে। কাজে এটা মেজর কোনো বিষয় না। আমি বলতেছি যে আমার যদি এক্সপার্টই থাকে, তাহলে আমার এক্সপার্ট লোক থাকা অবস্থায় আমি কেন থার্ড চয়েসে যাব? সেটা তো আমার দলকে সাকসেস করতে হবে। আমি যদি সালাম ভাই বলতে চাচ্ছেন যে প্রেসিডেন্ট ধরেন খুব যোগ্য, হ্যাঁ, উনি সেকেন্ড টার্মসের পরে আবার থার্ড টার্মস কেন হতে পারবে না যোগ্যতা সত্ত্বেও? কেন তাকে বার করা হবে? এটা সেটাই বলতেছি। আমি বলতেছি তারপরও বৃহত্তর স্বার্থে কি আমরা বলছি যে আমরা লাগাতার, অর্থাৎ পরপর 2 বারের বেশি কেউ হতে পারবে না। এটা হলো যে 2 বারের বেশি 3 বার হয়ে গেলে সেটা একটা মানে হয়তো ডিক্টেটরশিপের মতো আসে, কিন্তু সেটাও আমি বলতেছি সেটা হইতে পারবে না যদি আপনি মানে জবাবদিহিতা আর আইনের শাসনটাকে যদি আপনি কনফার্ম করতে পারেন। আর যদি ওই কেয়ারটেকার যে প্রস্তাবগুলো আমরা দিছি যে সংস্কারের জন্য, যে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হয়, আজকে যদি স্বাভাবিকভাবে যে সরকার প্রধান হলো সে যদি সাকসেস হয়, তাহলে সাকসেসের জন্য কি তারা বিদায় করে দিবেন? এটা তো হইতে পারে না। তো এটা এখন বরঞ্চ তাকে আরও কাজে লাগাইতে হবে। তার ওই বিষয়টাকে তাহলে তো এটা দেশের জন্য, দেশের স্বার্থে। আমি যেটা বলতেছি যে নিয়মের মধ্যে আপনি করেন, যাতে খারাপটা না হয়, যাতে সে অন্যায় করতে, যাতে সে ডিক্টেটর না হয়। তো ডিক্টেটর না হওয়ার জন্য তো আদার যে পলিসিগুলো আছে সেগুলো আপনি করেন। আর এটার জন্য সবচেয়ে বড় যেটা দরকার, যেটা আমরা বলছি যে মনে করেন যে শেখ হাসিনা তো কোনো রাজনীতি করে নাই, সে তো সে কোনো ডেমোক্রেসি মানে নাই, সে সংবিধান মানে নাই, সে তো একটা ডিক্টেটর ছিল। তার সাথে অন্যদেরকে মিলাইলে তো আপনার হবে না, তাই না? আর সে তো সব ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছিল। সে চায়ের দোকানেও সে জানে, সে ওই যে রাষ্ট্র পরিচালনা ফরেন যে পলিসি কী হবে সেটাও সে জানে, মেশিনে রেসিপিও জানে, তাই না? সে বেগুন দরকার নাই, ওই কুমড়া দিয়ে বেগুন খাইতে বলছে। তাই অর্থাৎ তার ওই ধরনের এক্সপার্ট লোক তো আমার দরকার নেই। এর জন্য সবচেয়ে বড় কথা হলো যে আমার যদি দেশের স্বার্থটা আমি চিন্তা করি, আমি দেশের আমরা সব দিক দিয়ে বলি না, আমি বলি শেষ করি, আমরা মেধায় বলি, মননে বলি, সব দিক দিয়েই এখন পর্যন্ত আমরা গরিব জায়গায় আছি। যতটুকু ব্রেন আছে এইগুলো করে তো ব্রেনগুলোকে আমরা কাজে লাগাইতে দেই দলীয়করণের জন্য। বিগত 15-16 বছরে আরেকটি জায়গাকে আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে দেখেছি, সেটি হচ্ছে বিচারালয়, এবং এই প্রধান বিচারপতি আসলে কিভাবে দলীয়করণ করা হয় সেটিও আমরা দেখছি। উদাহরণ আমরা দেখেছি আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ চায় বিএনপি। এই যুক্তির আসলে বা এই সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত আমরা নিব। জি25 পাতমিদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাতমিদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ চায় বিএনপি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং এটি যদি আসলে করা যায় সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তার আগে অ্যাপিল ডিভিশনে কারা যাবেন সেটারও তো একটা রুলস থাকতে হবে। মানে আমরা প্রায়ই দেখেছি যে অ্যাপিল ডিভিশনে সিনিয়র মোস্টদেরকে বাদ দিয়ে জুনিয়রদেরকে অ্যাপিল ডিভিশনে দেওয়া হয়েছে, মানে হাইকোর্টের যে সিনিয়রিটি অনুযায়ী। যদি আপনার কোনো সরকার চায় যে আমি আমার পছন্দনীয় চিফ জাস্টিস নিয়োগ করবো, তাহলে উনি অ্যাপিল ডিভিশনের 3 জন নিজের পছন্দের মতোই দিবেন। এগুলো কিছুটা প্র্যাকটিস কনভেনশনের উপরই রাখতে হবে এবং ধাপে ধাপেই ডেভেলপ হবে। এটা আইন দিয়ে, সংবিধান দিয়ে খুব একটা ডেভেলপ হবে না। ভারতে যেমন আপনার একবার ইন্দিরা গান্ধী 4 জনকে সুপারসিড করলো, হেজ, গ্রোভার, সিকরি, শীতল, 4 জন চিফ জাস্টিসকে সুপারসিড করে রয়কে উনি চিফ জাস্টিস করলেন। 4 জন একসাথে পদত্যাগ করলো। এরপরে ভগবতীর সময় এই নিয়োগ নিয়ে প্রবলেম হলো, সুপ্রিম কোর্টের কনসালটেশন ছাড়া নিয়োগ করেছে। উনি সমস্ত সুপ্রিম কোর্টকে কলেজিয়াম সিস্টেম করলেন, যে এখন থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হবে কলেজিয়াম সিস্টেমে, সেখানে এক্সিকিউটিভ রোল খুব কম।
পরে আবার দেখা গেলো কলেজিয়াম সিস্টেমের একটা প্রবলেম হলো কি, বিচারপতিদের ছেলে মেয়েকে বেশি নিয়োগ দেওয়া হচ্ছিল। পার্সেন্টেজে দেখা গেল 80% বিচারপতির ছেলে মেয়ে। তখন সেটা নিয়ে যখন খুব আপলোড হলো তখন সেটা বাদ দিয়ে দেওয়া হলো। এখন আমাদের দেশে যদি আমরা মনে করি কি করা উচিত, প্রথমটা হচ্ছে একটা সিনিয়রিটি মেনটেন করতেই হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি সিনিয়রিটির ব্যত্যয় ঘটে, এটা সুস্পষ্ট কারণ দেখাতে হবে কেন ব্যত্যয় ঘটনা হলো। কারো ফিজিক্যাল ইনক্যাপাসিটি থাকতে পারে, মেন্টাল ইনক্যাপাসিটি থাকতে পারে, মোরাল টার্পিটিউড থাকতে পারে, অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস থাকতে পারে। এইটা কে যাচাই করবে? এইখানে রাষ্ট্রপতির একটা রোল আছে। এইখানে রাষ্ট্রপতি একটা নিউট্রাল রোল প্লে করে এই জিনিসটা ঠিক করতে পারে। আদারওয়াইজ আমি পাকিস্তানের উপর একটা বই পড়ছিলাম, ইয়াসির কুরেশি, সিকিং সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, চমৎকারভাবে দেখিয়েছেন যে জুডিশিয়ারি মার্শাল লকে বৈধতা দিয়েছিল 1952-তে জাস্টিস মুনির, যে জুডিশিয়ারি পাকিস্তানে সবসময় আর্মির পারপাস সার্ভ করেছে, ইফতেখারের সময় দেখা গেল, পারভেজ মোশাররফের সময় দেখা গেল তারা কনফ্রন্টেশনাল রোল প্লে করছে আর্মির সাথে। এবং তার পিছনে কারণ হিসেবে উনি যেটা পেয়েছেন, এক, জুডিশিয়ারিতে মধ্যবিত্ত বিচারপতি নিয়োগ হচ্ছিল, এই মধ্যবিত্তদের মধ্যে একটা অ্যাজার্টিভ চলে আসছে, এলইডিস থেকে তা বের হয়ে আসছে। আর লয়ারদের কমিউনিটি, সিভিল সোসাইটির লয়াররা খুব এঙ্গেজ ছিল, লয়ারদের কারণে জুডিশিয়ারি ভাইব্রেন্ট হতে পেরেছে। ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট যে বার যদি স্ট্রং থাকে তাহলে অটোমেটিক্যালি জুডিশিয়ারি স্ট্রং থাকবে। সেখানে রাজনৈতিক সদিচ্ছাটাও কতখানি জরুরি। আমি বলি কাগজ কলমে কখনো কিছু হয় না, পুরো জিনিসটাই সদিচ্ছা এবং নিজের এডুকেশন। শুধু ব্যত্যয়গুলোর ক্ষেত্রে কেউ বাঁশি বাজাবে, রাষ্ট্রপতি কখনো বাঁশি বাজাবে, মিডিয়া কখনো বাঁশি বাজাবে, কিন্তু একজন প্রাইম মিনিস্টার যদি চায় যে আমি সব কিছু কনজিউম করে ফেলবো, প্র্যাকটিক্যালি তিনি কনজিউম করতে পারবেন। দেন যদি সুষ্ঠু ভোট হয়, যদি দেশে সুষ্ঠু ভোট হয়, বিচার বিভাগ স্বাধীন থাকে, মিডিয়া ফ্রিডম থাকে, তাহলে কেউ টাইরেন্ট হতে পারবে না। কারণ আপনি সুষ্ঠু ভোট হলে 5 বছরের বেশি আপনি থাকবে। ইউ মে ইলেক্ট রং পিপল, আপনি তাকে সরাই ফেলতে পারবেন, কিন্তু ভুল লোককে অ্যাপয়েন্টমেন্ট দিলে সারা জীবন অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। শুধু একটা জিনিস ঠিক হয়ে যাক, দেশে ভোটটা সুষ্ঠু হবে, আর কিচ্ছু লাগবে না। যেটা 13 বছর হয়নি, যেটা 3টা ভোটে হয়নি, 14, 18 এবং 24 না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে। নাও যেটি আরেকটা ইস্যু আসছে, সরকার প্রধান, দলের প্রধান, এগুলো খুব মাইনর ইস্যু। মনে করেন বাংলাদেশে একটি রাজনৈতিক দলের প্রধান হলেন আর প্রধানমন্ত্রী হলেন আরেকজন, যেটা ইন্ডিয়াতে হয়েছিল। সোনিয়া গান্ধী কংগ্রেসের হেড আর প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং। এক্সাম্পল আছে, মনমোহন সিং এর মতো তো অসাধারণ একজন ব্যক্তিত্ব থাকতেও ইট ওয়াজ এ উইক গভর্নমেন্ট। প্রত্যেক ডিসিশনে উনি মনমোহন সিং যেতেন সোনিয়া গান্ধীর কাছে, সোনিয়া গান্ধী ডিসিশন দিত, তারপর ইমপ্লিমেন্ট হতো। ইভেনচুয়ালি চমৎকার মুভিও আছে, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। তো বেসিক্যালি এগুলো যেগুলো এটা খুব কঠিন একটা ইকুয়েশন, যে আপনি দেশ চালাতে গেলে আপনার অ্যাসার্টিভনেস লাগবে, আবার সীমাবদ্ধতাও লাগবে। এটা রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই, সেটি আসলে বারবার রাজনীতি আমাদেরকে দেখিয়ে দেয়। আব্দুল সালাম, এই যে আসলে নানানভাবে আমরা বলার চেষ্টা করি রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী আসলে নানানভাবে কাজ করে, এবং এই যে আসলে আমরা বিচার বিভাগকে স্বাধীন করার চিন্তা করছি, আবার রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিচার বিভাগকেই ব্যবহার করছে। সংস্কার প্রস্তাবগুলো হয়তো অনেক যৌক্তিক, কিন্তু আসলে নির্বাচিত হবার পরে বিএনপি এই জায়গাগুলো মনে রাখবে কিনা? বিএনপি যে মনে রাখছে সেটা কিন্তু বিএনপি প্রমাণ করছে। সেটা হলো যে বিএনপি যে এখনও অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে কিনা। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন এই জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য দল আন্দোলন করছে যে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন হইলে মানি না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হবে, তখন কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী তো ছাড়ার আগে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিল নিজে থেকে হাউজে এনে সেটাকে পাশ করার পরে তারপর তিনি রিজাইন করছেন। কাজে বিএনপির এই ইসের উপরে কিন্তু কমিটমেন্টের উপরে প্রশ্ন করাটা ঠিক না। আর এর জন্যই বললাম যে বিএনপি চায় জনগণের পক্ষে, যেটা বিএনপি তো যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির স্বার্থ হয়েছে, তাই না? এটা তো এই কারণেই তো বিএনপি এখন পর্যন্ত জনপ্রিয় দল বলেই সবাই ভোটে ভয় পায়, যে ভোট দিলেই বিএনপি চলে আসবে, এই জন্য ভোটই দেওয়া যাবে না। শেখ হাসিনাও দেয় নাই, এখনো আমরা সেটা শোনা, আমরা জনগণের রায় আমরা পেতে চাই, অবশ্য জনগণের রায় আমরা যেতে চাই, এটা তো ঠিকই আছে। এখন যেগুলো বিভিন্ন সংস্কারের কথা বলা আছে, যেটা ব্যারিস্টার সাহেব যেটা বললেন, সবচেয়ে আমি যে কথার উপর জোর দিতেছি যে আপনি সিস্টেমটাকে সেটা করেন, যে সিস্টেম আপনাকে স্বৈরাচার বানাবে না, তাই না? তা আপনি এই জন্য যে প্রত্যেকটা নির্বাচন যদি আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে স্বাভাবিকভাবে কোনো দল ইচ্ছা করলেই তো দ্বিতীয়বার জোর করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই।
আমি যদি কাজ জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ না করতে পারি, জনগণ আমাকে ভোট দিবে না। তাই কাজে আমি ওইটাকে এস্টাবলিশ করি, তাইলেই তো হয়। এখন ওখানে ব্যক্তি নিয়ে চিন্তা করতেছি, এই ব্যক্তি হইলে কি হবে, ব্যক্তিটা এখানে প্রধান না। ব্যক্তিটা যদি সার্ভ করতে পারে তাহলে তো জনগণ ভোট দিবে। প্রধানমন্ত্রী যদি ভালো মতো করতে পারে, সেই মন্ত্রণালয় সব কিছু যদি ভালো করতে পারে, তাহলে তো জনগণ দ্বিতীয়বারের মতো তাকে রায় দিবে। এই যে নির্বাচন নিয়ে আমরা এত কিছু চিন্তা করছি মুজিবুর রহমান মঞ্জু, আমরা আসলে নানান ইস্যুতে দেখেছি আসলে দ্বিমত তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে, বিশেষ করে নতুন রাজনৈতিক দলের সাথেও দূরত্ব বাড়ছে পুরনো রাজনৈতিক দলগুলোর। গণভোট, রাষ্ট্রের নাম পরিবর্তন, এনসিসি কিংবা সংবিধান সংস্কার ইস্যুর মতো বড় বড় ইস্যুগুলো সামনে উঠে আসছে। এখানে আসলে এই সংস্কার প্রস্তাবগুলোর মেনে নেওয়া, দ্বিমতের জায়গাগুলো কমিয়ে নিয়ে আসার সম্ভাবনা আমাদের সামনে কতটুকু? কমিয়ে তো আনতে হবে, কারণ আমরা যে প্রসেসের মধ্যে আছি, এখানে তো বলা হচ্ছে যে আমাদেরকে একটা একমতে পৌঁছতে হবে। একমতে পৌঁছে আমরা যেগুলোতে একমত হয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব, যেগুলোতে দ্বিমত আছে সেগুলো আমরা একটা চার্টার করব, বা যেগুলোতে কোনোভাবেই দেখা যাচ্ছে আমরা দ্বিমতের খুব কাছাকাছি আসতে পারছি না, সেগুলো যার যার দলের ম্যানিফেস্টোতে সেগুলো আমরা নেব। এখন দেখেন, এই বারবার যে কথাগুলো আসছে যে সংস্কার কেন দরকার, আমরা কেন সংস্কারের কথা বলছি। আমাদের এখনকার কনস্টিটিউশনে যেই ফর্মগুলো আছে, যেমন আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে দিয়ে তো আমরা 3টা ভালো নির্বাচন পেয়েছি, অপেক্ষাকৃত ভালো, বলবো না যে একদম পিওর ইলেকশন পেয়েছি। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম একটা সংস্কারবিহীন নির্বাচন ব্যবস্থার মধ্যেও যদি একটা সরকার যদি প্রপারলি কাজ করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন যদি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, তাহলে এখান থেকে একটা ভালো ইলেকশন করা সম্ভব। আপনি দেখবেন এখনও বাংলাদেশে ধরুন 64টা জেলার মধ্যে আপনি 2টা ডিসি খুঁজে পাবেন, বা 5টা ওসি খুঁজে পাবেন, কিংবা 10টা টিএনও খুঁজে পাবেন, যে এই গতানুগতিক আমাদের পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু সে সেখানে পপুলার, সে সেখানে ভালো ন্যায় বিচার করছে। তার মানে হচ্ছে এখানে আপনি একেবারেই যে কোনোটাকে কনফার্ম করতে পারবেন যে সংস্কার করলে আমরা সব ঠিক হয়ে যাব, আবার এই সংবিধানের মধ্যে চললেই যে সব ভেস্তে যাবে, বিষয়টা আমাদের সংস্কারও লাগবে, আমাদের আইন মানার প্রবণতা, নিয়ম মেনে চলার প্রবণতা এবং সুশাসন নিশ্চিত করার জন্য ব্যক্তিও এখানে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই এই সদিচ্ছা জায়গাটাতেই আমি আপনার কাছে আবারও ফিরতে চাই, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা আসলে সব সংস্কারের ঊর্ধ্বে কিনা, এই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা অনেক সংস্কারের কথা বলছি, সংস্কারের যৌক্তিকতা কিংবা অপ্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করছি, কিন্তু সব সংস্কারের ঊর্ধ্বে নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদেরকে কতখানি সংস্কার করতে পেরেছে, কিংবা এই সংস্কারগুলো তারা নিজেরা কতখানি মনে রাখতে চায়, সেই বিষয়টি সেখানে আসলে সংস্কার কতখানি হয়েছে। আমি এই যে সংস্কারের কথাগুলো আলোচনা করছি, এটার কিছুটা ইম্প্যাক্ট হবে, কিন্তু আমি খুব বেশি হোপফুল না এই সংস্কারের মধ্যে দিয়ে। কারণ আমি আপনাকে বলেছি যে আমরা যদি নিয়মই মানতাম, তাহলে তো প্রচলিত নিয়মেও আমরা একটু ভালো চলতে পারতাম। আমি সবচেয়ে বেশি খুশি, বা যেটা আমার কাছে আসার জায়গা, সেটা হচ্ছে যে অভ্যুত্থানটা আমাদের এখানে হয়েছে, এবং এই অভ্যুত্থানে আমরা দেখেছি সবচাইতে বেশি ভূমিকা রেখেছে তরুণরা, এবং তারা কিন্তু একটা আকাঙ্ক্ষার কথা বলেছে। এই আকাঙ্ক্ষাটা আগামী দিনের রাজনীতিবিদদেরকে একটা পথ দেখাতে পারে, এটা আমার একটা আশার জায়গা। কেন আশার জায়গা? দেখেন, এখন কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আপনি দেখছেন এই যে ছাত্র যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে তাদেরকেও কিন্তু সবাই নানা কারণে ধরছে, এবং আপনি এনসিপির মিটিংয়ে দেখেছেন যে সেখানে তাদের বিভিন্ন জনের একটা কমিটি পর্যন্ত তারা এখন করেছে, যে অ্যাকাউন্টেবল কমিটি। কেন করতে হচ্ছে এটাকে? যেটা শামীম হায়দার একটু করে বলেছেন, যে আপনার মিডিয়া যখন ফ্রি থাকবে, প্রেস যখন তার দায়িত্বটা পালন করবে, জুডিশিয়ারি, যেমন জুডিশিয়ারি আগামী অন্তত এবারে যে আমাদের জাজদেরকে পালায় যেতে হয়েছে, এটা তো অতীতে হয় নাই। এবারে আমাদের চিফ জাস্টিসকে পালায় যেতে হয়েছে, আমাদের জাজদেরকে পাওয়া যাচ্ছে না খোঁজে, এটা কি আগে হয়েছে? হয় নাই। পুলিশরা যেভাবে থানা থেকে পালায় গেছে, এটা কি আগে হয়েছে? এটা তো হয় নাই। সুতরাং নেক্সট টাইমে এই ট্রমাটা আমাদেরকে, বা এই শিক্ষাটা আমাদেরকে কিছুদিন হয়তো পরিচালিত করবে। সেটার সাথে যদি এই শিক্ষাটার সাথে যদি আমাদের কিছু সংস্কার যোগ হয় আর উপলব্ধি যোগ হয়, তাহলে আমরা আশা করছি যে আমরা একটা লাইনে অন্তত উঠতে পারবো। আপনি দেখেন, আমাদের এত কিছুর মধ্যেও, আমি এই উদাহরণটা সবসময় বলি, ঢাকা শহরে সব জায়গায় দেখবেন ট্রাফিক চলছে, নিয়ম মানে না, হর্ন দিচ্ছে, ধুলাবালি। কিন্তু আপনি যখন জাহাঙ্গীর গেট ক্রস করবেন, ওই ড্রাইভারটা যে হর্ন দিচ্ছে যখন তখন, সে হর্ন দিচ্ছে না, সে স্পিড কন্ট্রোল করতেছে, সে যেখানে সেখানে পার্কিং করতেছে না, সে আপনার লাইট মেনে চলতেছে, সিগন্যাল লাইট মেনে চলতেছে। কেন? একই ঢাকা শহর, তো একটা শহরের মধ্যে তো একটা অংশ, কারণ এখানে একটা নিয়ম কানুন প্রতিষ্ঠিত হয়েছে।
তার মানে এখান দ্বারা প্রুফ করে যে আপনি যদি নিয়ম প্রতিষ্ঠা করতে পারেন আমাদের লোকগুলো কিন্তু মেনে চলবে। আবার আমরা এর উল্টাটাও দেখেছি, মুজিবুর রহমান মঞ্জু যখনই আসলে কাউকে ক্ষমতায় বসে দেওয়া হয় তখনই তারা পাওয়ার প্র্যাকটিস করা শুরু করেন। জি, এটা তো সত্য। এই পাওয়ার প্র্যাকটিসের জায়গাটা আমি এই জন্য কোনো রাজনৈতিক দলকে আলাদা ব্লেম করার পক্ষে না। আমাদের কেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে? বিএনপি তো প্রায় 1000-এর উপরে লোককে তারা বহিষ্কারও করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তো আওয়ামী লীগ তো দেশে বিক্রি করে দিয়েছে। এখন কথা হচ্ছে, কালকে যদি আমার দল ক্ষমতায় যায় আর এই রাষ্ট্র কাঠামো এটাই থাকে, আমার দলের লোকরাও চুরি করবে। এখানে আপনি আলাদা করতে পারবেন না। কথা হচ্ছে যে আমাদেরকে সব দিক জায়গা থেকে সংস্কারটা করতে হবে। এই জন্য আমি মানে যেটা বলেছিলাম যে দলেও সংস্কার লাগবে, নাইলে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি। আবার সেই সংস্কারগুলো আসলে কত দ্রুততার সাথে করা যায়, কত দ্রুত আমরা একটি সঠিক নির্বাচনের দিকে যেতে পারি সেটি নিয়েও প্রশ্ন আছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এই যে বিএনপি তৃতীয় দফায় আসলে কমিশনের সাথে বসেছে এবং নানানভাবে নানান রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনগুলো আলোচনা করছে, সেখানে তো আসলে সংস্কার প্রস্তাবগুলো যৌক্তিকতা নিয়ে আলোচনা হতে যাচ্ছে এবং কি করে আসলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে হাঁটা যায় সেই চেষ্টা আমরা করছি। কি মনে করছেন কত দ্রুত সময় সম্ভব? জুন তো একটা অকওয়ার্ড টাইম। যে কোনো বছরে জুনে কখনো ভোট হয় না, জুনে বৃষ্টি হয় এবং বিভিন্ন এলাকায় চড়ে সেখানে কোনোভাবেই ইলেকট্রাল সামগ্রী পৌঁছানো সম্ভব না। জুনে ভোট করতে পশ্চিমবঙ্গে বামপন্থীরা যখন তারা ক্ষমতায় ছিল লোকাল গভর্নমেন্ট ভোটটা জুন জুলাইতে দিত, কারণ হার্ড কোর পার্টি লাইনের যারা ভোটার তারা ঠিকই বৃষ্টির মধ্যে ভোটে যেত, অন্যান্য দলের ভোটাররা যেত না। তো জুনে কোনো ভোট হবে না, ভোট হবে জানুয়ারিতে, না হয় পরের ডিসেম্বরে। এই 6 মাস 1 বছর পিছানো আগানোতে দেশের কোনো আহামরি ক্ষতি হবে না। কিন্তু ডক্টর ইউনূস স্যার সংস্কারের প্রথমেই কিছু দলকে বাদ দিয়েছেন ছাত্রদের চাপের মুখে। অর্থাৎ প্রথমে কিন্তু উনি 100% লোককে নিয়ে সংস্কার করছেন না, ঐক্যমতের কোনো সংস্কার এটা হচ্ছে না, এটা একদম অঙ্কে দিয়ে বলতে পারি। তারপর যদি ভোটটা পিছিয়ে যায়, যে বলয়টাকে নিয়ে উনি সংস্কার করছেন সেই বলয়টাই আবার 2 ভাগে ভাগ হবে। 1 ভাগ আর্লি ভোট চাবে, 1 ভাগ ডিলে ভোটে মেনে যাবে। ডক্টর ইউনূস স্যার যে মাপের বড় মানুষ, তার জন্য 6 মাস 1 বছর 2 বছর 5 বছর বেশি চিফ অ্যাডভাইজার থাকা তার জন্য লুক্রেটিভ কিছু না। তবে অনেকের জন্য এটা লুক্রেটিভ, কারণ উনি থাকলে তার আচ্ছাদনে অনেকে থাকতে পারবে যারা নর্মাল ইলেকট্রাল প্রসেসে কখনোই রাষ্ট্রের প্রোটোকল ক্ষমতা বা এই পাওয়ারটা পেত না। নাও ওই যে বললাম যে আপনার যে সংস্কারের জন্য যাদেরকে আপনি একটা প্ল্যাটফর্মে এনেছেন তাদের মধ্যে থেকেও আবার 2টো ভাগ হয়ে গেলে তখন এক টাইনি অংশ নিয়ে ডক্টর ইউনূসকে দেশ চালাতে হবে। দেন দ্য কোশ্চেন কাম আপ, যারা ক্ষুব্ধ হবে ভোট দেরি হওয়ার কারণে, তারা কি ক্ষুব্ধ হয়ে বসে থাকবে? তারা নিশ্চয়ই একটা আন্দোলনের দিকে যাবে আস্তে 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 আস্তে। অর্থাৎ আবার একটা আন্দোলন, সে আন্দোলনের পটের পরেই আবার একটা পরিবর্তন আসবে। ডক্টর ইউনূসকে গন্ধবরুদা হতে হবে হিন্দু পুরাণ মতে। অর্থাৎ ওই একবার হিরণ্যকেশব প্রচণ্ড মানে অহংকারী একজন দানব ছিলেন, উনি প্রহ্লাদকে মেরে ফেললেন। পরে নরসিংহ আসলো, বিষ্ণুর অবতার, সিংহ অবতার, এসে হিরণ্যকেশবকে মেরে বুক ছিঁড়ে ফেললো। নরসিংহ এত বেশি রাগে ছিল তাকে আর কেউ সামলাতে পারছিল না, বীরভদ্রকে পাঠা হলো, বীরভদ্রকে মেরে ফেললো। শিব তখন শারদা বেশে আসলো, শারদা আর নরসিংহ নিজের যুদ্ধ করতে শুরু করলো সারাদিন। পরে সকল দেবতা মিলে হিন্দু পুরাণ মতে গন্ধবরুদা নামে 2 মাথার একজন দেবতাকে পাঠানো হলো, সে এসে শারদা এবং নরসিংহকে শান্ত করে আবার দেবালয়ে নিয়ে গেল। আমাদের আসলে দেশের স্বার্থে সবাইকে শান্ত করার লোকটা দরকার। নেলসন ম্যান্ডেলা দরকার। এই জায়গাটাতে আমি আব্দুল সালাম আপনার কাছে আসি, কথাটা শেষ করতে চাই ভাবে। আপনাদের জনাব তারেক জিয়া বলেছেন জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বিএনপি। তার মানে এই যে সংস্কার প্রস্তাবগুলো আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির সাথে বেশ কিছু জায়গায় দ্বিমত রয়েছে, সেই দ্বিমতের জায়গাগুলোতে কি আমরা ঐক্যমতের আশা প্রকাশ করতে পারি কিনা? অবশ্যই। আমি যেটা প্রথমেই বলছি যে সব সমাধান হয়ে যাবে এখনই কিছুই হবে, এটা ভাবাটা একটা অবান্তর। আরেকটা বলি যে দেখেন ফ্যাসিবাদ সব কিছু ধ্বংস করে গেছে। গত 8 মাসে এই সরকার তার একটা চুল পরিমাণও কোথাও এটার সমাধান করতে পারে নাই। কাজে এই সরকার যে আরও 8 মাস বেশি থাকলে কিছু করে যেতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ সরকার আর একটা ক্ষতির দিকেও যেতে পারে, যেটা আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদ যে ষড়যন্ত্র করতেছে। এখন সেটা মনে হবে যে আবার সেই আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আনার জন্যই বা তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার জন্যই সময় দেওয়া হবে কিনা সেটাই ব্যাপার। আমি বলি সংস্কার করেন, যত কিছুই করেন, একটাই কথা, সব কিছুতে জবাবদিহিতাটা, আইনের শাসনটা নিয়ে আসতে হবে। আর প্রশাসন, সরকার, সরকারি দল
যাতে একাকার না হয়ে যেতে পারে, সেটার জন্যই আপনার সবচেয়ে বড় সংস্কার দরকার। আর সেটার জন্য সবচেয়ে বড় নিজেদের সর্ব জায়গায় সব কিছুই পরিবর্তন আনতে হবে। আর সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সব কিছু ধুয়ে পরিবর্তন করে ফেরেশতা দিয়ে যেতে পারে। যদি পারতো তাহলে 8 মাসে কিছু লক্ষণ আমরা দেখতে পারতাম। কোথাও কোনো লক্ষণ নাই। যে ফ্যাসিবাদ সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে সবগুলো সেক্টরে, এখন পর্যন্ত একটা বড় চোররে ধরতে পারে নাই, বড় ডাকাতরে ধরতে পারে নাই, বড় যে ব্যাংকগুলো ধ্বংস করে দিয়ে গেছে সেগুলো ধরতে পারে নাই, যে সিন্ডিকেট সেই না, তাইলে এটার জন্য সেই 16 বছর, তাহলে উনিও কি 16 বছর থাকতে হবে নাকি? সেটা তো না। যেটা বিভিন্ন জায়গায় তো আপনাদের পক্ষের লোকজন বিভিন্ন জায়গায় বসেছে, তারাও তো এটার জন্য না, পক্ষের লোকজন কোথাও বসে নাই। আমরা চাই পক্ষের লোক দরকার নাই, রাষ্ট্রের পক্ষের লোক দরকার। যে সমস্ত মেধাবী লোকগুলোকে ভিক্টিমাইজ করা হয়েছিল, সেই মেধাবী লোকগুলোকে এখন পর্যন্ত বসানো হয় নাই, তাদেরকে একটা তকমা লাগানো হয়েছে যে বিএনপি করে, অর্থাৎ বিএনপি ঠেকাও। এই বিএনপি ঠেকাও করছে আওয়ামী লীগ, এখন আবার এই সরকার এসে বা তার সাথে আরো কিছু লোক বিএনপি ঠেকাও দরকার নেই। আমরা বলতেছি বিএনপিকে ঠেকাইতে যায়, জনগণকে ঠেকায় না। রাষ্ট্রের মালিক জনগণকে ঠিক করতে দেন যে জনগণ কোনটা চায়। জনগণের ম্যান্ডেট দিতে ভয় কোথায়? কেন ভয় পায় তারা? এই কজন ঠিক করবে, এই কজনই যেটা করবে সেটা রাইট, আর কোটি মানুষের তারা ভুল করবে, এটা ভাবাটাই তো ভুল। জনগণ 70ও ভুল করে নাই, 71ও ভুল করে নাই, 90ও ভুল করে নাই, 75ও ভুল করে নাই, 24ও ভুল করে নাই, সামনেও ভুল করবে। জনগণের কাছে যান, এই 15-20 জন বা 100 জন মিলে ওনারাই সব ঠিক করবে, আর সব বুঝে না। ধন্যবাদ আব্দুল সালাম, ধন্যবাদ মুজিবুর রহমান মুজিব এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।